1152 টাকা টিপ পাইছি, আবার যাত্রীর ডিসকাউন্ট ছিল 150 টাকা। আমাকে ওয়েটিং ফিও দিছে 15 টাকা। টার্মিনাল রয়েছে আরো 1 কিলো দূরে, ঠিক আছে। আর এই যে এখন আমি বাম দিকে ঢুকবো, যে বাম সাইডে আমার গলি, এই গলির মুখটা আটকাইয়া পরে এই যে বসে আছে বাসগুলা। আমি যে এখন যাই যাত্রী উঠামো, বা এই যে গলির ভিতর থেকে একটা গাড়ি বের হইবে, ওই রকমের কোনো অপশন এরা রাখে নাই। এটা হলো মহাখালী বাস টার্মিনালের বর্তমান অবস্থা। গ্রামীণ পরিবেশে আসলে আসলে একটু ভালোই লাগে, অন্যরকমের। চারদিকে সবুজ গাছপালা, নিরিবিলি, পাখির কিচিরমিচির ডাক, এটা অন্যরকমের ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম গাড়ি নিয়ে, সকাল সকাল রাইড শেয়ার করার জন্য। আর আজকে হলো জুন মাসের 29 তারিখ, রোজ সোমবার। আর এখন বাজে হলো 8টা 4। এই যে দেখেন, 29 তারিখ মানডে, 8টা 4। তো গাড়ি নিয়ে বের হয়ে গেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। অ্যাপস ট্যাপস সব অন আছে। এই যে আমার পাঠাও অন আছে। আজকেও সকালে গাড়ি চালাবো, আপনার 2টা পর্যন্ত গাড়ি চালাবো। তো 2টা থেকে 3টা 3:30 পর্যন্ত বিরতি। তো আবার 3:30 থেকে শুরু করে রাত্র 9টা পর্যন্ত গাড়ি চালাবো, যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। দেখা যাক। তো সকালে এবং বিকালে গাড়ি চালিয়ে আজকে কত টাকা ইনকাম করতে পারি, সেটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার দিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, পাঠাও থেকে একটা কল পাইলাম। যাত্রী আমার বাসার কাছেই, আমার বাসার একবারে, আমি যেই বিল্ডিং এ থাকি বলতে গেলে তার কাছের বিল্ডিং থেকে মহাখালী যাবে হলো বাথ ড্রাইভ রাস্তা, উত্তরা 10 নম্বর সেক্টর, আসানিয়া মিশন ক্যান্সার জেনারেল হসপিটাল। রাস্তার দূরত্ব আছে 17 কিলোমিটার। যাত্রীর কাছ থেকে ভাড়া পাবো 616 টাকা। এই যে, তো এখন যাত্রীকে পিক করার জন্য আসছি, কিন্তু আমি ঢুকতে পারতাছি না। কারণটা হলো সামনে মহাখালী বাস টার্মিনাল, আর মহাখালী কাঁচার বাজার থেকে শুরু করে রাস্তার উপরে বাস গাড়িগুলো রাইখা দিছে। যে দেখেন আমার হাতের বাম সাইডে, এই যে সামনে টার্মিনাল রয়েছে আরো 1 কিলো দূরে, ঠিক আছে। আর এই যে এখন আমি বাম দিকে ঢুকবো, যে বাম সাইডে আমার গলি, এই গলির মুখটা আটকাইয়া পরে এই যে বসে আছে বাসগুলা। আমি যে এখন যাই যাত্রী উঠামো, বা এই যে গলির ভিতর থেকে একটা গাড়ি বের হইবে, ওই রকমের কোনো অপশন এরা রাখে নাই। এটা হলো মহাখালী বাস টার্মিনালের বর্তমান অবস্থা, ঠিক আছে। মানে টার্মিনাল রয়েছে আরো 1 কিলো দূরে, টার্মিনালে বাস রাখার জায়গা নাই। তোরা রাস্তার ভিতরে কিসের জন্য বাস রাখবি? হ্যাঁ, এই যে এখন এই যে আমার রাস্তা, ওই যে সামনে সামনে একটা রোড আছে, এটা হলো মুক্তিযোদ্ধা গলি বলে। এই গলির ভিতরে অনেক বাসা বাড়ি আছে, রোড একটা, এখান থেকে গাড়ি ঢোকে বের হয়। এখন এই যে আমার এটা রুগী হসপিটালে যাবে, এটা রুগীটারে যখন আমি গাড়িটা ঢুকে বের করবো, ওই অপশনও নাই। এখন আমার যাত্রী গেছে, ওই যে যাইয়া বাস ড্রাইভারদের সাথে কথা বলতেছে গাড়িগুলো সামনে টান দেওয়ার জন্য। কারণ হাঁটাইয়া নিয়ে আসা যাবে না রাস্তা পর্যন্ত, রুগী মনে হয় একটু সিরিয়াস। আর এই যে বাসগুলা, এই যে শৌখিন, টৌখিন, হ্যাঁ, এই যে আরো কি কি আছে, এই বাসগুলোর অবস্থা খুব খারাপ, রাস্তা ব্লক করে দাঁড়াইয়া থাকে। এই যে বাস সরাইলাম, বাস সরাইয়া এখন এই যে গলির ভিতরে গাড়ি ঢুকাইতেছি। এই যে বাসগুলোর জ্বালায় এই যে আধা ঘন্টা ধরে গলির মুখে দাঁড়াই রয়েছি। এই যে বাস সরাইয়া এখন এই যে গাড়ির ভিতরে ঢুকাইলাম। আলহামদুলিল্লাহ, তো যাত্রীকে নামাই দিলাম এই যে হসপিটালে, কি যেন একটা ক্যান্সার হসপিটাল, এই যে হসপিটালের গেট। তো এখানে যাত্রীকে নামাই দিলাম। যাত্রীর কাছ থেকে ভাড়া পাইছি 540 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল অনেক, অনেক বলতে প্রায় 100 টাকার মতো যাত্রীর ডিসকাউন্ট ছিল আর কি। তো এখন আছি এই যে হসপিটালের ভিতরেই। অ্যাপস অন আছে আমার, অন আছে। এখন আছি হলো উত্তরা 10 নম্বর সেক্টর বলা যায়, এটা 10 নম্বর সেক্টরের ভিতরেই পড়ছে। তো দেখি এখন এখান থেকে কোন দিকে ট্রিপ পাই, কোথায় যাওয়া যায়। সকালে বের হয়েছিলাম 8টা বাজে, অলরেডি বাজে 10টা 5। এর ভিতরে ট্রিপ মারছি একটা, এখন পর্যন্ত নাস্তাও খাইতে পারি নাই। তো দেখি আশেপাশে হোটেল পাইলে নাস্তা খেয়ে নেবো। আলহামদুলিল্লাহ, তো আরেকটা কল পেয়ে গেলাম উত্তরা 10 নম্বর সেক্টর থেকে। যাত্রী আছে উত্তরা 13 নম্বর সেক্টরে, 7 নম্বর রোডে, যাবে হলো বসুন্ধরা আবাসিক এলাকা, আইইউবি মানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে এটা। তো ওইখানে রাস্তার দূরত্ব আছে 9.21 কিলোমিটার। যাত্রীর কাছ থেকে ভাড়া পাবো 363 টাকা। এই যে, তো যাত্রীর সাথে অলরেডি কথা বলছি, যাত্রী ওনার লোকেশনেই আছে, যেতে বললো। তো চলেন যাই, যাত্রীকে পিক করি। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা বিপদ থেকে আজকে আল্লাহ বাঁচাইছে। তো আপনাদেরকে দেখাইছিলাম যে আমি 10 নম্বর সেক্টর বৈশা
একটা কল পাইছিলাম 13 নম্বর সেক্টর 7 নম্বর রোড থেকে যাত্রী যাবে হলো আপনার বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে আইইউবি ইউনিভার্সিটিতে। তো যাত্রীর সাথে কথাবার্তা বললে আমি যাত্রীর লোকেশনে যখন কাছাকাছি গেছি, জমজম টাওয়ার, জমজম টাওয়ার ওটা 13 নম্বর সেক্টরের ভিতরেই পড়ছে। তো জমজম টাওয়ারের ওইখানে যখন গেছি তখন লোকেশনে দেখলাম যে জমজম টাওয়ার থেকে মানে আজমপুরের রোডের দিকে যাইতে হাতের ডাইন সাইডে যাত্রীর লোকেশন, আর তার আগে একটা কাটা আছে, ওই কাটা দিয়া জাস্ট 10-20 মিটার সামনে গেলেই যাত্রীর লোকেশন, মানে যাত্রীকে আমি উঠাইতে পারি। তো সেই কারণে চিন্তা করলাম আহ যে নাইলে ঘুরে আসতে হবে অনেক দূর, প্রায় হাফ কিলো রাস্তা ঘুরে আসতে হবে। সেই কারণে চিন্তা করলাম রাস্তাঘাট খালি, দেখলাম আগে যে না রাস্তা খালি আছে কিনা, রাস্তা খালি। তারপর এটা আমার ভুল হয়েছে, রাস্তা যতই কম হোক, সেটা জায়গা যদি 1 ইঞ্চি হোক, আমার ওই অতটুকু জায়গা উল্টা যাওয়াটা আসলে ঠিক হয় নাই। যেটা রাস্তা খালি, তাছাড়া আপনার উল্টা বলা যায় না, ইউটার্নটা না নিয়ে একটু সামনে গাড়িটারে রাখলাম, মানে গাড়ি উল্টা বাইল রাখা হয়েছে আর কি। এর ভিতরে সার্জেন্ট একটা চলে আসছে বাইক নিয়ে, আসছে সিগন্যাল দিছে, আমার গাড়ির সামনে ধাপ করে ব্রেক দাঁড় করাইলাম, আসছে কাগজ দেন। উল্টা আসলেন কেন? আমি উল্টা কই গেলাম? মানে গাড়ি উল্টা রাখা, আমার গাড়ি উল্টা মুখী রাখা, কিন্তু আমি কিন্তু উল্টা সামনের দিকে যাই নাই, আর সার্জেন্ট দেখে ব্রেক মেরে ফেলাইছি। তো যাক, আসলো কাগজ টাগজ চাইলো, সে তো মামলা দেবে 5,000 টাকার মামলা, 4 চাক্কার 5,000 টাকার নিচে মামলা হবেই না। তো অনেক রিকোয়েস্ট করলাম, কোনো লাভ হইলো না, সে মামলা দিবে, আপনার লাইসেন্স দেন, দিলাম। তো সার্ভার সমস্যা, এত করে রিকোয়েস্ট করলাম যে স্যার মামলাটা দিয়েন না, মামলাটা দিয়েন না। পরে মানে কে কার কথা শোনে, মামলা হয়ে গেছে, মানে সার্ভার ঘুরতেছে, সে আমাকে দেখাইতেছে যে এই যে আপনার মামলা হয়ে গেছে, এখন প্রিন্ট বাইর হবে। ওই স্যার, মামলা তো আপনার হাতে, এখন পর্যন্ত দেন নাই, আপনি চাইলে কিন্তু মানে আপনার হাতে সবকিছু, আপনি চাইলে দিতেও পারেন, আপনার মন চাইলে নাও দিতে পারেন, কারণ আপনাকে রিকোয়েস্ট করলাম, আমি তো ভুল করছি, তাও হয়তো ওই রকমের ভুল করি নাই। রিক্সাগুলো দেখাইলাম, কই যে দেখেন স্যার এগুলার কি করবেন? তখন কিছু কথা বলে না যে স্যার অটো রিক্সা গুলা কি করবেন, এই যে অটো রিক্সা একটার পর একটা সিরিয়াল আসতেছে আপনার সামনে দিয়ে, এগুলার একটা ধরে ব্যবস্থা করেন। তখন মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। তো পারেন তো শুধু আমাদের সাথেই বলে ফেলাইছি যে স্যার এখন আপনি যদি, আপনার হাতেই সবকিছু, এখন আপনি যদি মামলা দেন চাইলে দিতে পারেন, আর আপনার মন না চাইলে আপনি নাও দিতে পারেন, এখানে আপনার কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়ার কিছু নাই। এখন সে ক্যামেরা, এখানে ছোট একটা ক্যামেরা থাকে এতটুকু বুকের ভিতরে, ক্যামেরাটা টিপ দিয়া আপনার মামলা হয়ে গেছে। তো যাক, হয়ে গেলে দেন, কি আর করার, আমার 2-3 দিনের মানে পরিশ্রম যাব বিফলে আর কি। এই পরে উনি, আপনার 5,000 টাকার মামলা, ঠিক আছে দেন 5,000 টাকার মামলা, আপনার রিকোয়েস্ট করলাম, আপনি তো শুনবেনই না। হ্যাঁ, আপনি অটো রিক্সারে কিছু বলতে পারবেন না, আপনি আমারে মামলা দিবেন, দেন। পরে সার্ভারে নেয় না মামলা। পরে আবার রিকোয়েস্ট করলাম যে স্যার মামলা যেহেতু হইতেছে না, মামলাটা দিয়েন না, রিকোয়েস্ট করলাম আপনার কাছে। পরে কাছে যান, ঠিক আছে, আর একবার ট্রাই করবো, আপনার 5,000 টাকা মামলা আসে তো 4,000 4 চাক্কার, আমি আপনাকে 2500 টাকা দিলাম, 2500 টাকা কমাই দিলাম। তো 2500 টাকা যদি নেয় তাহলে তো নিছে, আর যদি 2500 টাকা মামলা না নেয় তাহলে আর মামলা আপনাকে দিব না, ছেড়ে দিব, যান। কই আচ্ছা ঠিক আছে স্যার দেন। 2500 টাকা, মানে প্রথম 5,000 টাকা দিয়েছিল, পরে ওইটারে কমাইয়া 2500 টাকায় আবার মামলা দিতেছে। ওদের যে ডিজিটাল একটা মেশিন থাকে এতটুক, আপনার ওই যে কি বলে ওটাকে, ওই যে আহ যাই হোক, মামলা দেওয়ার যে মেশিন গুলো আপনারা চিনেন যারা ড্রাইভার আছেন, তো মেশিনে মানে সার্ভারের সমস্যা, মামলা নিতেছে না, 2500 টাকাও নেয় নাই। পরে পাশে আর এক লোক দাঁড়াইছিল, ওই লোকে বলতেছে যে ভাই মামলা যেহেতু নিতেছে না, কাগজটা দিয়ে দেন ভাই, ভাই ভুল করছে তো স্বীকার করতেছে, আর সে তো উল্টা যায় নাই, জাস্ট ইউটার্নটা নিয়ে গাড়িটা উল্টা মুখে রাখছে, হয়তো যাইতো চাইছিল, আপনারা দেখে আর যায় নাই, তো মামলাটা দিয়েন না। পরে আর মামলা দেয় না, কই না আপনার কপাল ভালো। তো এই কারণে আসলে বললাম যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু ঘাড়তারা সার্জেন্ট আছে, তো এদের কারণে আসলে হয়রানির শিকার হওয়া যায়। তো ওই যে যাত্রীটাকে নিয়ে যাইতে চাইছিলাম, ওই যাত্রীটা কল ক্যান্সেল করে দিছে, কারণ ওইখানে সার্জেন্টের সাথে অনেকক্ষণ প্যান প্যান করা লাগছে। তো যাক, পরে আরেকটা ট্রিপ পাইছি ওইখান থেকেই, জমজম টাওয়ারের ওইখান থেকে একটা ট্রিপ পাইছি, যাত্রীকে নিয়ে আসছি হলো পুবাইল। যাত্রীর কাছ থেকে ভাড়া পাইছি 600 টাকা, এই যে দেখেন 600 টাকা ভাড়া পাইছি, যাত্রী ডিজিটাল পেমেন্ট করছে। তো এখন বর্তমানে আমি আছি পুবাইল, আপনাদেরকে একটু দেখাই। তো এই যে গাড়ি রাখছি এখানে, আর আমার যাত্রী হলো এই যে ভিতরে একটা বাড়ি আছে, সম্ভবত এই বাড়িতে গেছে। হ্যাঁ,
ভিতরের দিকে যে বাসাটা এই বাসায় গেল। আর এখন বর্তমানে আছি পুবাইলে। গ্রামীণ পরিবেশে আসলে আসলে একটু ভালোই লাগে, অন্যরকমের। চারদিকে সবুজ গাছপালা, নিরিবিলি, পাখির কিচিরমিচির ডাক, এটা অন্যরকমের ভালো লাগা কাজ করে। তো এখন আছি পুবাইলে, আস্তে আস্তে চলে যাব টুঙ্গি আপনার স্টেশন রোড হয়ে আবার ঢাকার দিকে ঢুকবো। দেখি তার আগে যদি কল পাই তো পাইলাম, আলহামদুলিল্লাহ। আর যদি না পাই তাহলে উত্তরা পর্যন্ত খালি যেতে হবে, কিছু করার নাই। দেখা যাক কপালে কি আছে কি হয়। মোবাইলে যাত্রীকে নামানোর পর আর কোনো কল টল পাই নাই, সে কারণে খালি চলে আসি টুঙ্গির দিকে। তো টুঙ্গির দিকে আসার সময় মিরের বাজার পার হইয়া একটা গ্যাস পাম্প পাই। পাম্প দেখি পুরা ফাঁকা, কোনো গাড়ি নাই। মানে আমার সামনে একটা গাড়ি, গাড়ি নেই বললে ভুল হবে, মানে 2-3টা গাড়ি। তো ঢাকার তুলনায় ঢাকার বাইরে মানে গ্যাস পাম্পে কোনো সিরিয়ালই নাই। ঢাকার ভিতরে প্রচুর সিরিয়াল থাকে, গাড়ির চাপ থাকে। গ্যাস নিতে গেলে 1 থেকে 1.5-2 ঘন্টা লাগে যায়। তো যেহেতু চিন্তা করলাম সামনে মানে গ্যাস পাম্পে তেমন একটা সিরিয়াল নাই, তো গ্যাসটা নিয়ে নেই, কারণ ঢাকায় ঢুকলে গ্যাস তো আমার নেওয়াই লাগবে, তো এখান থেকে নিয়ে নেই। আর এখন আসি হলো গ্যাস পাম্পে, এটা হলো মিরের বাজার পার হয়ে হাতের বাম সাইডে টুঙ্গি স্টেশন রোডের দিকে যাইতে আর কি। একটু যদি দেখাই আপনাদেরকে, এটা হলো গ্যাস পাম্প। আর এই যে আমার সামনে মাত্র একটা গাড়ি আছে, ফিল্ডার গাড়ি, ফিল্ডার না সরি, এটা কি গাড়ি। তো যাই হোক, আমার সামনে শুধু একটা গাড়ি আছে। এই গাড়িটা নেওয়া শেষ হইলে আমি গ্যাস পাবো। আর ডাইন সাইডে আর একটা নজেল আছে, এই নজেলে আছে একটা প্রোবক্স, আর এই সাইডে আছে একটা প্রোবক্স, 2টা প্রোবক্স। কারেন্ট নাই, তো সেই কারণে সবাই বইসা আছে আর কি, গ্যাস দিতে পারতেছে না। তো কারেন্ট আসার অপেক্ষা করতেছি, কারেন্ট আসলে গ্যাস নিয়ে এখান থেকে টুঙ্গির দিকে যাব। তো টুঙ্গি গিয়ে যদি কল পাই তো পাইলাম, না তো তারা গিয়ে বসবো আর কি। অটোরিকশা নাকি ঢাকা থেকে সরাই না হচ্ছে, যে দেখেন আমার ডাইনে রিক্সা, সামনে রিক্সা, বামে রিক্সা। ওদের রাস্তা কিন্তু ওই সাইডে, ওইটা, হ্যাঁ ওই ওই রাস্তা ফাঁকা, কিন্তু ওরা ওই যে উল্টা যাইতেছে মামুরা। এদের দেখার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই, এই হলো অবস্থা দেশের। আলহামদুলিল্লাহ। তো পুবাইল যে যাত্রীদেরকে নিয়ে গেছিলাম তাদেরকে নামাইয়া টুঙ্গির দিকে আসার সময় গ্যাস টাস নিলাম। তো গ্যাস টাস নিয়ে যখন স্টেশন রোড আসছি, স্টেশন রোড আসার পরে একটা কল পাইছি টুঙ্গি কলেজ গেট থেকে একটু ভিতরের দিকে, তো 3 কিলোমিটার দূর থেকে। তো যাই হোক, যাত্রীর সাথে কথা বললে ওনাকে পিক করে নিয়ে আসছি। আর ওনাকে নিয়ে আসছি হলো মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা নামাইলাম, 1152 টাকা ভাড়া পাইলাম এই যে। আর এখন আছি মিরপুর 1 চিড়িয়াখানা। আর এখন শনির দিকে যাব, যদি দেখি কোনো ট্রিপ পাই তো পাইলাম এখান থেকে, নয়তো খালি চলে যেতে হবে। কারণ আমি 2টা-2:30 পর্যন্ত গাড়ি চালাইতে পারবো। গাড়ির মালিক অলরেডি একবার ফোন দিয়েও দিছে যে কই আছি খোঁজ খবর নেওয়ার জন্য। তো 2:30 পর্যন্ত আমি গাড়ি চালাইতে পারবো। অলরেডি এখন বাজে হলো আপনার, এখন বাজে 2টা 6 বাজে, দেখেন এই যে 2টা 6 বাজে। তো 2:30 পর্যন্ত গাড়ি চালাইতে পারবো বলতে 2:30টার দিকে ওনাকে গাড়ি বুঝাই দিতে হয়। তো এখন আছি আমি মিরপুর 1-এ, মহাখালী যাইতে যাইতেও তো 0.5 ঘন্টা সময় লাগবে। তো সেই কারণে আর এখানে বসবো না, অ্যাপস অন থাকবো, রানিং এ আমি মহাখালীর দিকে আগাবো। তো এদিকে যদি ট্রিপ পাই তো পাইলাম আলহামদুলিল্লাহ, গুলশান বনানীর দিকে, তাহলে নিয়ে যাব। আর নয়তো খালি চলে যাব মহাখালীতে গিয়ে গাড়ির মালিককে গাড়িটা বুঝাই দিব, কারণ ওনার বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে উনি আনতে যাবে। তো উনি আবার হয়তো 3:30টার দিকে গাড়ি আমাকে দিবে। তো দেখা যাক কি হয়। আর আজকে এই ট্রিপটা বড়ই ছিল, এই যে এখন পর্যন্ত ক্লোজ করি নাই। 1152 টাকা ট্রিপ পাইছি, আবার যাত্রীর ডিসকাউন্ট ছিল 150 টাকা। আমাকে ওয়েটিং ফিও দিছে 15 টাকা, আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যাক মহাখালী যাইতে যাইতে ট্রিপ পাওয়া যায় কিনা। অটো রিক্সা ঢাকা শহর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। অটো রিক্সা ঢাকা শহরে আর চলাচল করবে না। অটো রিক্সা মেইন সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখেন কত সুন্দর, একবারে ফাঁকা, কোনো অটো রিক্সা নাই, কোনো টেসলা নাই, কোনো অটো রিক্সা নাই। অটো রিক্সা ঢাকা শহরের মেইন রোড থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, অটো রিক্সা ঢাকা শহরের মেইন রোড থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখেন, অটো রিক্সা ঢাকা শহরের মেইন রোড থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। কোনো অটো রিক্সা নাই ঢাকা শহরে, কোনো অটো রিক্সা নাই ঢাকায়, কোনো অটো রিক্সা নাই। মেইন রোডে কোনো অটো রিক্সা চলে না। অটো রিক্সা সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকা শহরের প্রধান সড়ক থেকে, মেইন সড়ক থেকে। চিড়িয়াখানায় ওই যাত্রীকে নামানোর পরে আর কোনো কল টল পাই নাই, খালি চলে যাচ্ছি। এখন আসছি হলো কচুখাত, ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাব তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো
তো সকাল 8টা বাজে বের হয়েছিলাম, এখন বাজে 2টা 20-এর মতো। 2টা বাজে যাত্রী নামাইছি লাস্ট চিড়িয়াখানায়। তো এই পর্যন্ত আমার ইনকাম হয়েছে 2287 টাকা। এই যে দেখেন 2287 টাকা 8টা থেকে। তো আবার বিকালে বের হয়ে কত টাকা ইনকাম করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন গাড়িটি মালিককে বুঝিয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ বিকালবেলা আবার বের হবো। আলহামদুলিল্লাহ, তো খাওয়া দাওয়া করে আসলাম। আর আজকে বের হয়েছি হলো 4:30টায়। গাড়িতে গ্যাস ছিল না, একবার 200 টাকা নিতে পারছিলাম, তো গ্যাস শেষ হয়ে গেছে। পরে মালিকে উনি আবার গ্যাস ভরে দিছে আমাকে। তো গ্যাস ট্যাস ভরে উনি আমাকে ফোন দিছে, ওনার কাছ থেকে গাড়ি বুঝিয়ে নিছি 4:30টার দিকে। তো 4:30টার দিকে গাড়ি নিয়ে একটা কলও পাইছি মহাখালী স্কেচ টাওয়ার থেকে। স্কেচ টাওয়ার থেকে যাত্রীকে নিয়ে আসছি হলো যমুনা ফিউচার পার্কে। আর যাত্রীর কাছ থেকে ভাড়া পাইছি হলো 380 টাকা। তো যাত্রীকে যমুনায় নামাইয়া আমি চলে আসছি বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে। আর ঘড়িতে এখন সময় হলো 5টা 29। এই যে 5টা 29 বাজে। তো দেখা যাক, এখন বসুন্ধরা ট্রিপ আছে, সব রেড জোন দেখাইতেছে। এই যে সব রেড জোন দেখাইতেছে, মানে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। দেখি কোন দিকে ট্রিপ পাই, কোথায় যাওয়া যায়। আর 9টা পর্যন্ত গাড়ি চালাবো। 9টা পর্যন্ত গাড়ি চালিয়ে দেখি সকাল বিকাল মিলাইয়া সারাদিনে কত টাকা ইনকাম করা যায়। আলহামদুলিল্লাহ, তো বসুন্ধরার ভিতরে বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই। আমি আপনাদেরকে দেখাইছিলাম 5টা 29 বাজে, এখন বাজে 5টা 31। তো 2 মিনিটের মাথায় একটা কল পেয়ে গেলাম। যাত্রী আছে হলো আইইউবি। আপনার এই যে আইইউবি ভার্সিটিটা আছে, ইউনিভার্সিটি ওইখানে। আর আমি আছি 9 নম্বর রোডে, মানে আমার ঠিক সামনে যাত্রী আছে, কিন্তু সোজা গিয়ে যাত্রীকে উঠানো যাবে না, কারণ সামনে গেট আছে। আর এই যে যাত্রীর যাবে হলো আফতাবনগর। রাস্তার দূরত্ব আছে 6.86 কিলোমিটার, ভাড়া পাবো 469 টাকা। বোনাস আছে আবার 99 টাকা। এই যে দেখেন। তো যাত্রীর সাথে অলরেডি কথা বলছি, চলেন যাত্রীকে পিক করি। যাত্রীকে পিক করে নিয়ে যাবো আফতাবনগরে। তো আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে, রাস্তার একটা নতুন একটা রাস্তা চিনবো। তো আমি ম্যাক্সিমাম যদি আফতাবনগরে যাই বা আফতাবনগর দিয়ে এয়ারপোর্ট বা যমুনা বসুন্ধরার দিকে আসি, তাহলে এই যে বাড্ডা এই রোডটা ইউজ করি। ঠিক আছে, বাড্ডা লিংক রোড, উত্তর বাড্ডা হইয়া আপনার শাহজাদপুর হইয়া নতুন বাজার কোকাকোলা হইয়া তারপরে মানে এদিকে হয়তো উত্তরার দিকে গেলে উত্তরা যাই, বা বসুন্ধরার ভিতরে ঢুকলে বসুন্ধরা ঢুকি। কিন্তু স্বদেশ স্বদেশ দিয়ে যাওয়া যায়। এই যে স্বদেশ দিয়ে যাওয়া যায়, আসলে এটা শুনছি এর আগে অনেকবার, কিন্তু কোনো সময় যাই নাই। তো আজকে যাত্রীকে বললাম যে আসলে স্বদেশ দিয়ে নাকি আফতাবনগরে যাওয়া যায়। তো উনি বললো হ্যাঁ চলেন, আজকে আপনাকে স্বদেশ দিয়ে নিয়ে যাব। তো ওনাকে নিয়ে আমি চলে আসছি। এখন আছি হলো 100 ফিট রোডে, মাদানী এভিনিউতে। যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হলো 100 ফিট রোড। আর ওই যে মাথায় দেখা যায় একটা গোল্ডেন কালারের মতো, মানে কি বলে, মদিনা শরীফের আদলে কাবা ঘরের মতো যে মসজিদটা, এটা হলো মাদানী এভিনিউতে 100 ফিটের মাথায় বাইতুল মোস্তফা না কি যেন মসজিদটার নাম। ঠিক আছে, তো মসজিদটা অনেক সুন্দর। এই হলো সেই মসজিদ। তো এই মসজিদের সামনে দিয়ে আমরা এখানে একটা ইউনিভার্সিটি আছে, ইউআইইউ। তো ভার্সিটির পাশ দিয়ে স্বদেশ হয়ে সম্ভবত আমরা যাব। আমি আসলে ঠিক চিনি না, কোনো সময় যাই নাই। তো আজকে যাত্রীকে বললাম যে স্বদেশ দিয়ে নাকি যাওয়া যায়। তুমি বললে হ্যাঁ চলেন, আজকে আপনাকে স্বদেশ দিয়ে নিয়ে যাব। তো যাত্রী সম্ভবত আপনার আইইউ, মানে আইইউবি যে ইউনিভার্সিটিটা আছে নর্থ সাউথ ইউনিভার্সিটির পাশে, ওই ইউনিভার্সিটির হয়তো টিচার বা কিছু এরকমের হবে। তো যাই হোক, ভালো মানুষ দেখে মনে হইলো আর কি। তো এখন 100 ফিটে আছি। তো উনি কোন কাজে সম্ভবত গেছে, এখানে একটা রেস্টুরেন্ট, হয়তো বাসায় যাচ্ছে, হয়তো ছেলে মেয়ে বা নাতি টাতি আছে, তাদের জন্য খাবার টাবার নিয়ে যাবে, এরকমের কিছু হবে আর কি, আমি অনুমান করলাম। তো সেজন্য বললো যে ভাইয়া একটু আমাকে 5টা মিনিট সময় দেন, একটু ওয়েট করেন আমার জন্য, একটু কাজটা সাইরা নি। তো এই আর কি। তো আমি ভাবলাম ফাঁকে একটু আপনাদেরকেও বলি যে এখন আজকে আমার নতুন এক্সপিরিয়েন্সের মানে অভিজ্ঞতার গল্পটা আর কি। তো স্বদেশ দিয়ে যাব, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ।
কপি পাঠাইছে। আমাদের কাছে আসলে আমাদের ভিসি আমাকে বলবে যে তুমি ফ্যাকাল্টিতে পাঠাও, ফ্যাকাল্টিরা যদি রাজি থাকে তাহলে নিব, এটা স্বাভাবিক। এদের উচিত ছিল লিস্টটা অনেক আগেই শেয়ার করা প্রতিষ্ঠানগুলোর সাথে। ওই যে হোসা মাইদা, মানে এটা অনেকটা চাপাই দেওয়ার মতো না লিস্ট, যে আপনাদের এই বই আপনারা রাজি কিনা, এগ্রিমেন্ট করতে রাজি কিনা, যদি থাকেন তাহলে এগ্রিমেন্ট করেন, এরকম আগে একটা পাঠাইছে। রিপোর্টে টাইম রিপোর্টে পুরোটা ইউজ করি, পুরোটাই দেখাবে এআই হিসেবে। দিতে পারিস তুই মেথডোলজি, বলতে পারিস যে আমি একটু সাহায্য দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম আফতাবনগর সি ব্লকে। যাত্রীর কাছ থেকে ভাড়া পাইছি 481 টাকা। আর আমি বর্তমানে এখন আছি আফতাবনগরে, একটু দেখাই আপনাদেরকে। এটা হলো আফতাবনগর সি ব্লকে আছি বর্তমানে। আর আমার ঠিক সামনে এদিকে হলো আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মানে একটু সামনে গেলেই হাতের ডাইন সাইডে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পড়ে। তো আমি এখন আফতাবনগরে আছি, আমার অ্যাপস অন আছে, আমার। আর এখন ঘড়িতে সময় হলো 6টা 31, 6টা 31, জুন মাসের 29 তারিখ, মানডে। তো আজকে বের হয়েছিলাম 8টা বাজে, 8টা বাজে বের হইয়া এখন বাজে 6টা 31। গাড়ি চালাইলাম প্রায় 10 ঘন্টা। তো এর ভিতরে আবার লাঞ্চ করছি, বাসায় গেছিলাম 1.5-2 ঘন্টার মতো, 8 ঘন্টা। তো 8 ঘন্টাও গাড়ি চালাই না, গাড়ি আরো ধরেন 5-6 ঘন্টা গাড়ি চালাইছি, কিন্তু 8 ঘন্টা আমি ঠিকই রাস্তায় থাকছি। রাস্তায় আমাকে থাকতে হয়েছে 8 ঘন্টা। তো 8 ঘন্টা রাস্তায় থেকে আজকে আমার ইনকাম হয়েছে 3082 টাকা 75 পয়সা। এই যে দেখেন, পাঠাও থেকে আজকে রায় 3080, 3082 টাকা 75 পয়সা। ঠিক আছে, যে পাঠাও, অনলি পাঠাও। আমি কিন্তু উবার টুবার চালাই না, ইনড্রাইভও চালাই না। অনেকে এক ভাই কমেন্ট করছেন যে ভাই উবার কেন চালান না, ভাই উবারে ওরা কমিশন কাটে বেশি, এই জন্য উবার চালাই না। উবারে 25% কমিশন কাটে। আর আমি এখন বর্তমানে যার গাড়ি চালাই, ওই মালিকে আমাকে ফোন দিছে পাঠাও চালানোর জন্য, ওনার আইডি দিয়ে আমি পাঠাও চালাই। উবারের আইডি উনি দেয় নাই, উবার খুলে দেয় না, সেই কারণে উবার চালাই না। আর মূলত বিশেষ কারণ হলো যেটা, উবারে কমিশন বেশি। আচ্ছা, এটা হলো এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই উবার কেন চালান না, সেজন্য বললাম। আচ্ছা, একটা কল ঢুকছে। যাত্রী আছে ভাই ভাই কফি হাউস আফতাবনগর, যাবে হলো আল মানার হসপিটাল, 7 মসজিদ রোড, মোহাম্মদপুর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ভাড়া পাইছি। 11 কিলোমিটার রাস্তা, 606 টাকা ভাড়া আসছে। এই যে দেখেন, 11 কিলো রাস্তা, 606 টাকা ভাড়া আসছে পাঠাও থেকে। তো 606 টাকা ভাড়া আসছে। তো এই ট্রিপটা কমপ্লিট করে তারপরে আমি বাকি কথাগুলো বলবো। যাত্রীকে ফোন দিব, ফোন দিয়ে যাত্রীকে পিক করব মোহাম্মদপুর গিয়ে, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ, তো আফতাবনগর থেকে যাত্রীকে নিয়ে আসলাম হলো আল মানার স্পেশালিস্ট হসপিটালের সামনে। আর যাত্রীর কাছ থেকে ভাড়া পাইছি 553 টাকা। আর ঘড়িতে এখন সময় হলো 8টা 1 বাজে। তো আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই। আজকে বের হয়েছিলাম 8টা বাজে, এখন এখন বাজে হলো 8টা। তো প্রায় 12 ঘন্টার মতো। তো 12 ঘন্টার ভিতরে আমি দুপুরে লাঞ্চের জন্য বাসায় গেছিলাম, বাসায় প্রায় 2-2.5 ঘন্টা কাটাইছি। তো 12 ঘন্টা থেকে 2 ঘন্টা বাদ দিলে মনে করেন যে 10 ঘন্টা থাকে। 10 ঘন্টা থেকে আরো এদিক সেদিক আছে, 10 ঘন্টা রাস্তায় রয়েছি ঠিকই, কিন্তু 10 ঘন্টা গাড়ি আর চালাই নাই। তো গাড়ি চালাইছি ধরেন 6-7 ঘন্টা বা 7-8 ঘন্টা হবে। আর 2-3 ঘন্টা বসে থাকা লাগছে, গ্যাস নিছি, তাতে সময় গেছে গ্যাসের সিরিয়ালে। তো যাই হোক, এখন 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত আজকে আমার ইনকাম হলো 3658 টাকা, 3658 টাকা 45 পয়সা আজকে আমার ইনকাম, শুধু পাঠাও চালাইয়া, পাঠাওর কমিশন বাদ দিয়া। তো এখান থেকে গ্যাস খরচ আছে 2700 টাকার গ্যাস খরচ আছে। ঠিক আছে, তো ধরেন 800, ওই রকমের 800 টাকা, 700 টাকা বা 800 টাকা বাদ দিয়া যে কয় টাকা থাকে, ওইটা হলো আজকে আমার ইনকাম। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন বাসার দিকে রওনা দেবো আস্তে আস্তে। যদি ট্রিপ পাই তো পাইলাম, না তো খালি চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাইন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, একটি শেয়ার দিয়ে দিন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমি ভাই আপনাদেরকে অনেক ভালোবাসি, সেই কারণে চাকরি নেই নাই, কারণ ভালো ভালো চাকরি পাইছি আরো কম ডিউটির। সেই চাকরিগুলো আসলে আমি নেই নাই, কারণ সেই চাকরি করলে আমি ভিডিও করতে পারতাম না, উবার পাঠানোর ভিডিও করতে পারতাম না, আপনাদের দেখাইতে পারতাম না। তো সেই কারণে এই গাড়িটা নিছি। ঠিক আছে, তো এই গাড়িটা চালাবো, কন্টাকে গাড়ি পাওয়ার আগ পর্যন্ত এই গাড়িটা আমি চালাবো। তো এটাও চাকরি, কিন্তু এটা আমি উবার পাঠাও চালাইতে পারতেছি, ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। হ্যাঁ, তো আপনাদের ভালোবাসি বিধায়, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আমি মানে এই চাকরি করতেছি। তো আর বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, অনেকে অনেক দেশ থেকে আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, ভাল লাগে ভাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক সব সময়, যখন দেশে আসবেন সুন্দরভাবে সুস্থভাবে যাতে দেশে আসতে পারেন। আর যারা দেশে আছেন বর্তমানে, তাদের জন্য দোয়া করি, তারাও সুস্থ থাকেন, ভালো থাকেন। আর মন চাইলে একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ রাখে, আপনাদেরকে ঠিক মতো ভিডিও দিতে পারি। তো এই তো আর কি, সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।